সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা রয়েছেন আমাদের সঙ্গে। মর্তুজা, স্বাগত আপনাকে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে বান্দরবানে সারাশি অভিযান, থমথমে থানচি আলী কদম। দৈনিক ইত্তেফাক, KNF এর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু, ফেনীতে ট্রাককে ট্রেনের ধাক্কা, 6 জন নিহত। মানবজমিন, গ্রামে গ্রামে লোডশেডিং ভোগান্তি, KNF এর বিরুদ্ধে সারাশি অভিযান। সমকাল অস্ত্রের মজুদ বাড়িয়ে দুর্দর্শ KNF, কেউ বাড়িমুখো কেউ মার্কেটে। আমাদের সময় মণিপুরে অস্ত্রাগার লুটের অস্ত্র KNF এর হাতে, সড়কে গাড়ির চাপে বিভিন্ন স্থানে যানজট। জায়জায় দিন, বান্দরবানে যৌথ অভিযান শুরু, আওয়ামী লীগের সিদ্ধান্তে চাপ বাড়ছে বিএনপিতে। কালবেলা বিএনপির ভেতরে নানা অস্থিরতা, বিএনপি আরও শক্তিশালী হয়েছে, মির্জা ফখরুল। দেশ রূপান্তর, ঈদে যেতে যেতে সক্ষমতার 20 গুণ যাত্রী রেলে, থানচি থমথমে সারাশি অভিযান শুরু। সময়ের আলো, সড়কে মহাসড়কে ধীর গতি, পাহাড় অশান্তির পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র। খবরের কাগজ, পাহাড়ে সারাশি অভিযান, 2 উৎসবে ব্যয়ের চাপ। করতোয়া থমথমে বান্দরবান, ঈদের সঙ্গে বেরিয়ে লাশ হলেন 3 বন্ধু। TBS Saturday, inflation is 9.67% officially. Why does it feel higher? National Express, money outside banks balloons to টাকা 2.58 টাকা, deposit rate rise. আজকেও শিরোনামের মধ্যে রয়েছে KNF, বান্দরবান পরিস্থিতি এবং নানা ধরনের অভিযানের খবর। আপনি জানেন গত কয়েকদিন যাবতই চলছে, তো আজকেও কিন্তু এর ব্যতিক্রম না। তো আপনি কি মনে করেন, এটা KNF এর উত্থানটাই বা কীভাবে, আর এর ভবিষ্যৎ এর কী যাচ্ছে কোথায়? আমরা অনেক বড় আলোচনা, যদি বিস্তারিত আলোচনা করতে হয়, কিন্তু এই অনুষ্ঠানে তো অত বিস্তারিত আলোচনা করা যাবে না। তো KNFটা তো কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট, একে KNF এর আরেকটা নাম বলা হয়, এটা বম পার্টি। ওই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে বম জনগোষ্ঠী আছে, সেই বম জনগোষ্ঠীর এক ধরনের স্বাধীনতার জন্য তারা এইরকম একটা সংগঠন তৈরি করেছে বলে বলা হয়। এটা একটা রাজনৈতিক সংগঠন হিসেবে ছিল, এখন সেটা সশস্ত্র সংগঠন হিসেবে একটা আত্মপ্রকাশ করেছে। এই যে KNF, তারও আগে ছিল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে UPDF। এই যে সংগঠনগুলো তৈরি হয় এবং এই সংগঠনগুলো যে আত্মপ্রকাশ করে এবং এক ধরনের অস্থিরতা তৈরি করে, এটার অন্যতম প্রধান একটা কারণ হিসেবে আমার কাছে যেটা মনে হয়, আমি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতিটা দীর্ঘ বছর ধরে পর্যবেক্ষণ করি, এটা হলো 1997 সালে বাংলাদেশ সরকারের সঙ্গে জনসংহতি সমিতি, সন্তুলার মাঝে যেটা নেতা চুক্তি হয়, জনসংহতি সমিতির যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়েছিল, সেই চুক্তিটি একটা ঐতিহাসিক চুক্তি ছিল। 27 বছরের প্রায় যুদ্ধাবস্থার অবসান ঘটেছিল। সশস্ত্র যে সংগ্রাম করছিল জনসংহতি সমিতি, সেই জনসংহতি সমিতির যে শান্তি বাহিনী নামে যেটা পরিচিত, তারা অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল। সেই চুক্তিটা হয়েছিল, চুক্তির পরবর্তীতে বাস্তবায়নের জায়গাতে যে গতিতে এবং যেভাবে বাস্তবায়ন হওয়ার কথা ছিল চুক্তি, পরবর্তীতে আর সেভাবে হয় নাই। যদিও সরকারের পক্ষ থেকে এখনো প্রতি বছর চুক্তির বর্ষপূর্তিতে বলা হয় যে বাস্তবায়ন করেছি, কিন্তু চুক্তির যে মৌলিক দিক, মৌলিক বিষয়, সেই মৌলিক বিষয়গুলোর বহু কিছু মানে কি, মৌলিক বিষয়ের যদি একটি মৌলিক বিষয় যদি সমাধান করা না হয়, তাহলে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। সেটা হচ্ছে ভূমি সমস্যার সমাধান। ধরুন, যে ভূমিটি একজন পাহাড়ি ভোগ দখল করত, যখন শান্তি বাহিনী বা জনসংহতি সমিতির সঙ্গে যখন আমি একটু পিছনের ব্যাখ্যাটা দিচ্ছি। জনসংহতি সমিতির সঙ্গে যখন বাংলাদেশের সামরিক বাহিনীর এক ধরনের সশস্ত্র যুদ্ধাবস্থা চলছিল, তখন যে সমস্ত পাহাড়ি জনগোষ্ঠী সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গিয়ে শরণার্থী হিসেবে ছিল, তারা যে জমি জমাগুলো রেখে গিয়েছিল, এই জমি জমাগুলোর বহু জমি তারা এসে আর ফেরত পায়নি। ওই জমি জমাগুলো দখল হয়ে গেছে। যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ওই অঞ্চলে যে বাঙালিদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তারা ওই সমস্ত জমি জমা দখল করেছে বলে অভিযোগ রয়েছে। ভূমি সমস্যার সমাধান হওয়া দরকার ছিল হচ্ছে যার জমি তাকে ফিরিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল। যারা জমি হারিয়েছে, যারা বাড়ি হারিয়েছে, অথবা যারা শরণার্থী, যারা সশস্ত্র সংগ্রামে ছিল, সেই সশস্ত্র সংগ্রাম থেকে ফিরে এসে তাদের যে পুনর্বাসনের দরকার ছিল, সেই জায়গাগুলো সেইভাবে হয়নি। না হওয়ার ফলে যেটা হচ্ছে
যে জনসংহতি সমিতি যে আশা জি উৎসাহ উদ্দীপনা নিয়ে চুক্তি করেছিল, চুক্তির বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এক ধরনের আশাহত তৈরি হয়েছে। সন্তুলার মাঝে তাদের অবিসংবাদিত নেতা ছিলেন, সেই নেতার ভাবমূর্তি এক ধরনের সংকটে পড়েছে যেহেতু চুক্তি বাস্তবায়ন করা হয়নি, যেহেতু চুক্তি বাস্তবায়ন হয়নি। তো এটা একটা, এই যে তার পরবর্তীতে এই সুযোগ নিয়ে ইউপিডিএফ নামক আরেকটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। এক সময়ের জনসংহতি সমিতির ছাত্র সংগঠনেরই অংশ ছিল তারা। সেই ইউপিডিএফ এক সময় সশস্ত্র সংগঠন, সশস্ত্র কর্মকর্তা শুরু করে। ভেতরে ভেতরে জনসংহতি সমিতির একটা গ্রুপের সঙ্গে ইউপিডিএফ এর একটা সশস্ত্র যুদ্ধাবস্থা বিরাজ করে দীর্ঘ সময় ধরে। আপনার মনে আছে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাদের জাতীয় নির্বাচনে যেভাবে সংস্কারপন্থী হিসেবে আত্মপ্রকাশ করেছিল দুটি বড় রাজনৈতিক দলের দুটি অংশ, আওয়ামী লীগের এবং বিএনপির, ঠিক একই রকমভাবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও জনসংহতি সমিতির ভেতর থেকে একটা অংশকে এনে তাদেরকে দিয়ে সংস্কারপন্থী আন্দোলন করানো হয়েছিল। এই সব কার্যক্রমই করা হয়েছিল মূলত জনসংহতি সমিতিকে কি করে দুর্বল করা যায় সেটাই। এই যে কেএনএফ এর কথা যেটা বলা হচ্ছে, বান্দরবন যে ২৭ বছর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যুদ্ধাবস্থা ছিল, সেই ২৭ বছরে কিন্তু তুলনামূলকভাবে সবচেয়ে নিরাপদ অঞ্চল ছিল দুটি জেলার মধ্যে বান্দরবন অঞ্চল। বান্দরবন অঞ্চলে সশস্ত্র সংগ্রাম ছিল না বললেই চলে। এখন সেই বান্দরবন অঞ্চল এখন সশস্ত্র সংগ্রামের অন্যতম জায়গা হয়ে উঠল। এখন এই যে কেএনএফ, এই কেএনএফ এর বলা হয় যে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে তৃতীয় পক্ষের ইন্ধনে কেএনএফ তৈরি হয়েছে, তৃতীয় পক্ষের ইন্ধনে কেএনএফ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন এই তৃতীয় পক্ষ কি সেটা বাংলাদেশ সরকারকে অনুসন্ধান করতে হবে। তৃতীয় পক্ষ আমরা জানি না, চিনি না, একটা বায়বীয় ব্যাপার। এটা অনুসন্ধান করে দেখতে হবে যে আসলে তৃতীয় পক্ষ বলতে কিছু আছে কিনা। দ্বিতীয়ত কথা, কেএনএফ যেই এতদিন ধরে শক্তিশালী হলো, পার্বত্য চট্টগ্রামে বান্দরবন অঞ্চলে শক্তিশালী হলো, তো ওই অঞ্চলে তো আমাদের সকল রকমের উপস্থিতি আছে। পার্বত্য চট্টগ্রামের ওই অঞ্চলে আমাদের ক্যান্টনমেন্ট আছে, ওই অঞ্চলে আমাদের সামরিক বাহিনী আছে, বিজিবি আছে, পুলিশ আছে, র্যাব আছে। তো এটা কি আমাদের কোনো নিজস্ব কোনো ব্যর্থতা যে আমরা বুঝতে পারলাম না যে কেএনএফ ক্রমান্বয়ে এভাবে শক্তিশালী হয়ে উঠলো, কেএনএফের হাতে এত অস্ত্র আসলো? এখন বলা হয় যে কেএনএফের সশস্ত্র যোদ্ধার সংখ্যা বা অস্ত্র আছে এরকম সংখ্যা প্রায় 350-400-র মতো। অনেক বড় যে শক্তি কেএনএফ, এটা ভাবার কোনো কারণ নাই। কেএনএফ সবাই সশস্ত্র না, সবাই সশস্ত্র, দুটি, একটি রাজনৈতিক শাখা, একটি এদের সশস্ত্র শাখা। এদের কেএনএফ একসময় দাবি করেছিল যে দেশের বাইরে থেকে, মিয়ানমার বা চীনের কাচিন বা এরকম কোনো জায়গা থেকে তারা ট্রেনিং নিয়ে তাদের একটা কমান্ডো বাহিনী আছে। তারা নিজেরা ফেসবুকে দাবি করেছিল। তারা ফেসবুকে ঘোষণা দিয়ে বিভিন্ন সময় তাদের তৎপরতা প্রদর্শন করেছে। সামরিক বাহিনীর পোশাক পরিহিত তাদের যোদ্ধাদের ছবি তারা প্রকাশ করেছে বিভিন্ন সময়। তো এই জায়গাগুলোতে আমাদের ব্যর্থতাটা কি? এটা কি আমাদের দুর্বলতা? এটা কি আমরা বুঝতে পারিনি, নাকি আমরা এটাকে তুলনামূলকভাবে অনেক কম গুরুত্ব দিয়েছি? এই বিষয়গুলো আসলে ভাবার আছে, দেখার আছে। আমরা তুলনামূলকভাবে কম গুরুত্ব দিয়েছি, অথবা তাদেরকে অনেক বেশি আন্ডার এস্টিমেট করেছি, অথবা তাদেরকে ইন্ধন দিয়েছি, যে কোনো কিছুই করেছি। সেই সুযোগে তারা এক ধরনের বেপরোয়া হয়ে উঠেছে। এই বেপরোয়া হয়ে ওঠার পরিণতিতেই আমরা দেখছি তারা ক্যাম্পে এসে আক্রমণ করছে পুলিশের। তারা ব্যাংক লুট করেছে 24 ঘন্টা বা 17 ঘন্টার মধ্যে 3টি ব্যাংকে তারা আক্রমণ করেছে। যদিও অনেক টাকা নিতে পারেনি, কিন্তু আক্রমণ করেছে। শতাধিক সশস্ত্র সন্ত্রাসী এসে আক্রমণ করেছে এই সমস্ত জায়গাতে। তার মানে বোঝা যায় যে তারা কতটা বেপরোয়া। এর শেষ করি আলোচনাটির দুটি কারণ হতে পারে যে কেএনএফের সঙ্গে বেশ কিছুদিন ধরে একটা শান্তি আলোচনা চলছে, তাদের একটা মুখপাত্রের সঙ্গে শান্তি আলোচনা চলছে। সেই শান্তি আলোচনা চলাকালীন এরকম আক্রমণটা কিছুটা অপ্রত্যাশিত। শান্তি আলোচনাই যদি করবে তাহলে এরকম আক্রমণ কেন করবে? এখন এই জায়গাটিতে দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কেএনএফ এর ভেতরে যারা শান্তি আলোচনা করছে আর যারা শান্তি আলোচনা করছে না, এরকম দুটি গোষ্ঠী তৈরি হয়েছে কিনা, নিজেদের ভেতরে গোষ্ঠী তৈরি হয়েছে কিনা, নিজেদের ভেতরে বিরোধ তৈরি হয়েছে কিনা, নিজেদের বিরোধে সেই বিরোধের অংশ হিসেবেই যে গ্রুপটা চায় না শান্তি আলোচনা, সেই গ্রুপটাই আক্রমণ করলো কিনা, অনেকগুলো বিষয় দেখার আছে। এবং সবচেয়ে বড়ভাবে যেটা দেখার আছে যে সাঁড়াশি অভিযানের কথা বলা হচ্ছে, সেটা দরকার, সত্যিকার অর্থেই দরকার, শুধু কাগজে কলমের সাঁড়াশি অভিযান নয়, সেটা দরকার। এবং বিশেষ করে যেটা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যে সন্ত্রাসীরা আক্রমণ করেছে ফাঁড়ি, তারা 1.5-2 কিলোমিটারের মধ্যে আছে। এরকম তথ্য যদি থেকে থাকে এবং সাঁড়াশি অভিযান যদি চালাই, আমরা বাংলাদেশ যদি চালায়, তাহলে 1.5-2 কিলোমিটারের মধ্যে তারা তো অনেকগুলো অস্ত্রও লুট করেছে। তাহলে তাদেরকে ধরতে পারবে কিনা,
তাদের কোনো ক্ষতি করতে পারবে কিনা, তাদের শক্তি হ্রাস করতে পারবে কিনা, এরকম অনেকগুলো বিষয় আছে। অনেকগুলো বিষয় তদন্ত করে দেখতে হবে, ধামাচাপা না দিয়ে প্রকৃত সত্যটা উদ্ঘাটন করতে হবে। কেএনএফ এখন একটা বাস্তবতা, সেই কেএনএফ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাও একটা সমন্বিত ব্যবস্থা হতে হবে। এখানে আমাদের সময় যে স্টোরিটা খুব ইঙ্গিতবহ, মণিপুরে অস্ত্রাগার লুটের অস্ত্র কেএনএফ এর হাতে। হতে পারে, এটা এই সংবাদটি সুনির্দিষ্ট করে আমার জানা নেই, আমিও দেখছি এই সংবাদটি, আমি ওই অঞ্চলের খোঁজখবর রাখা সত্ত্বেও আমি সুনির্দিষ্ট করে জানি না। তবে একটি জিনিস ঠিক, যে ওই যে সীমান্তবর্তী অঞ্চল, ধরো ভারতের মিজোরাম, মণিপুর, ওইদিকে এদের সঙ্গে এই কেএনএফ এর কোনো সম্পৃক্ততা আছে না? মিজোদের ভেতরে যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে, মিজোদের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে জনসংহতি সমিতি সন্তুল আহমদের এক ধরনের তীব্র বিরোধ আছে, সেই এবং এই কেএনএফ আবার আত্মপ্রকাশ করেছে জনসংহতি সমিতির বিরুদ্ধে অবস্থান নিয়ে। সেই বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে মিজোদের যে সশস্ত্র সংগঠন আছে তাদের সঙ্গে কেএনএফ এর কোনো সম্পর্ক আছে কিনা, তাদের থেকে তারা ট্রেনিং পায় কিনা, অস্ত্র পায় কিনা, এই ব্যাপারগুলো অনেক কিছু জানার আছে। যে একজন সময়ের আলো হেডিং দিয়েছে যে পাহাড় অশান্তির পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র। এখন দেশি বিদেশি ষড়যন্ত্র, এটা তো সহজ বললাম আমরা, এটা তো অনেক বিস্তৃত ব্যাপার। দেশের থেকে কে ষড়যন্ত্র করবে আর বিদেশ থেকে কারা ষড়যন্ত্র করবে। এখন বিদেশ থেকে ষড়যন্ত্রের ব্যাপারটা আছে সম্মিলিত খুব সিদ্ধান্ত নিয়ে ষড়যন্ত্র, নাকি বিদেশের যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে সেই বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সহায়তা নিয়ে তারা এই তৎপরতা পরিচালনা করছে। এটা তো কেএনএফ এর যে অবস্থান অথবা মিয়ানমারের সামরিক বাহিনীর আরাকান আর্মির যে অবস্থান, এই অবস্থানগুলো কিন্তু সীমান্তবর্তী অঞ্চলে, সীমান্তের জিরো লাইন বলতে যেটা বোঝায় ওই সমস্ত অঞ্চলে। কেএনএফ এর অবস্থানও কিন্তু ওই সমস্ত অঞ্চলে। তারা মিয়ানমার বা ভারতের যে বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্ত অঞ্চলগুলোতে অবস্থান করে। তারা সুবিধা অনুযায়ী বাংলাদেশের ভেতরে ঢুকে অপহরণ করে মুক্তিপণ নিয়ে ফিরে যায়, আবার সুবিধা অনুযায়ী তারা হয়তো সীমান্ত অতিক্রম করে। ওই অঞ্চলের সীমান্তটা তো অন্যান্য যে কোনো অঞ্চলের চেয়ে অত সহজ নয়, যদিও এখন অনেক টহল ব্যবস্থা তৈরি হয়েছে। তবে বান্দরবন অঞ্চলে, বিশেষ করে বান্দরবন অঞ্চলে এই ধরনের অপহরণের ঘটনা যখন বড় একটি ঘটনা ঘটে তখন সেটা আলোচনায় আসে, কিন্তু এর বাইরে ছোটখাটো ব্যবসায়ী অপহরণ, একজনকে প্রতিনিয়তই এরকম ঘটনা ঘটে এবং এই মুক্তিপণ, দর কষাকষি এটাও চলে, এটারও একটা ধারা তৈরি হয়েছে। বেশ কিছু বছর আগে বান্দরবনের হিলসাইড রিসোর্টের থেকে একজনকে যখন অপহরণ করা হয়েছিল, তখন সাংবাদিক হিসেবে আমি ওই অঞ্চলে কর্মরত ছিলাম এবং ওই যে দেন দরবার, দর কষাকষি, মুক্তিপণ, ওই বিষয়গুলো তখন খুব কাছ থেকে দেখেছিলাম। এই বিষয়গুলো সরকার যদি খুব গুরুত্ব দিয়ে পুরো অঞ্চলের বিষয়টি যদি পর্যবেক্ষণ করে এবং ব্যবস্থা নেয়, তাহলে হয়তো পরিস্থিতিটা একটু স্বাভাবিক হবে। না হলে ওই অঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা কিন্তু বেশ কঠিন হবে, কারণ এখন সশস্ত্র অনেকগুলো সংগঠন ওই অঞ্চলে বিরাজ করে, ওই অঞ্চলে অবস্থান করে। ধন্যবাদ। অন্য প্রসঙ্গে যাই। আপনি জানেন যে এরপরের প্রসঙ্গ যেটা কাগজে দেখছি, যে বাড়ি যাওয়ার যে আবারও হাঙ্গামা, পদ্মা সেতু হওয়ার পরে এই অঞ্চলে কিছুটা স্বস্তি, এইদিকে আবার অস্বস্তি। মানে এটার সঙ্গে দুটি বিষয় সম্পর্কিত, হয়তো আপনি এরপরে লোডশেডিং এর বিষয়টিতে হয়তো বা আসবেন। আমি এই বাড়ি যাওয়ার বিষয়টা বলে, হ্যাঁ, পদ্মা সেতু হওয়ার পরে এই অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে এক ধরনের স্বস্তি অবস্থা এসে, একদমই বেশ ভালো স্বস্তিমূলক অবস্থা এসেছে। যদিও পদ্মা সেতুতে যাওয়ার আগে ঢাকার বাইরে থেকে মেয়র হানিফ ফ্লাইওভার পর্যন্ত যেতে একটা বড় ধকল পোহাতে হয়। আবার মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে এমন কোনো দিন নাই পাওয়া যাবে না, আমি তো যতবার ওই দিক দিয়ে যাওয়া আশা করেছি যানজট আছে, যানজট মুক্ত কোনো দিন পাইনি যে মেয়র হানিফ ফ্লাইওভারে যানজট মুক্ত। ফ্লাইওভারের উপরে এরকম যানজট তৈরি হয়ে থাকাও একটা অবাক ঘটনা, বিরল ঘটনা। তো এই স্বস্তিটা এসেছে। আবার এদিকে ঢাকা টাঙ্গাইল থেকে শুরু করে এই অঞ্চলের যে রাস্তা, এই অঞ্চলের রাস্তা 4 লেন হচ্ছে, অনেকগুলো জায়গায় হয়ে গেছে। আমাদের কাজের গতি, বাংলাদেশের কাজের গতি এতটাই ধীর এবং এতটাই বিলম্বিত গতিতে কাজ এগোয় যে এই 4 লেনের কাজ আদৌ কোনোদিন পুরোপুরিভাবে আমরা শেষ করতে পারবো কিনা ওই অঞ্চলের মানুষ সন্দিহান। এবং 4 লেন অনেকগুলো জায়গাতে হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গাতে এখনও হয়তো ব্রিজ হয়নি, এখনও হয়তো কাজ সম্পন্ন হয়নি। এরকম 13টি অঞ্চল চিহ্নিত করা হয়েছে যে এরকম এই 13টি অঞ্চলের কারণে এই অঞ্চলে দুর্ভোগ পোহাতে হতে পারে। ইতিমধ্যেই তার গত
আজকে বা গতকালকে যে ঘটনায় তাতে কিছুটা প্রমাণ দেখা গেছে এবং আগামী 2-3 দিন 4 দিনে আর কোনো অঞ্চলের যদি সমস্যা না হয় এই অঞ্চলটিতে একটা সমস্যা তৈরি হবে। সমস্যা তৈরি হওয়ার আরেকটা বড় কারণ বঙ্গবন্ধু সেতুতে টোল নেওয়া হয় ম্যানুয়ালি। যে পরিমাণ পরিবহন এবং ম্যানুয়ালি টোল নিতে, অর্থাৎ হাতে হাতে ড্রাইভারের কাছ থেকে টাকা নিয়ে রিসিট দেয়, এটা তো পৃথিবীতে এখন এই সমস্ত মহাসড়কে অটো সিস্টেম বহু আগে এই সিস্টেম চলে গেছে। আমরা নিজেদেরকে ডিজিটাল বলে দাবি করি, কিন্তু যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় সেই সমস্ত জায়গাতে আমরা ডিজিটালের চেয়ে 100 বছর পিছিয়ে আছি। তার টোল নেয়ার এই টোল নেয়াটা ধীরগতি, এটা এই যানজটের একটা বড় কারণ। তারপরে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে দেখলাম অনেকগুলো জায়গাতে ছোট ছোট পকেট জ্যাম তৈরি হয়েছে। যদিও এখন পর্যন্ত জ্যামের অবস্থা ওই রকম জায়গাতে যায়নি, মানুষের ভোগান্তি, কিন্তু ধারণা করা হচ্ছে সময় আছে, ধারণা করা হচ্ছে আগামী 2-3 দিনে হয়তো সেটা তীব্র হতে পারে। তো যদিও পদ্মা সেতুর কারণেই যানজট কেন্দ্রিক জায়গাতে বাংলাদেশের মানুষ একটা বড় সুবিধা পেয়েছে। জি, এখন যেটা আপনি বলছিলেন যে গ্রামে গ্রামে যে লোডশেডিংটা, ঢাকায় কিন্তু লোডশেডিং বোঝা যাচ্ছে না, বা শহরগুলোতে কম, কিন্তু গ্রামে ভয়াবহ। আমরা যে বৈষম্যের কথা বলি, শ্রেণীগত বৈষম্য, মানুষে বৈষম্য, অবস্থানগত বৈষম্য, সেটি হচ্ছে এই বিদ্যুতের ক্ষেত্রে খুব দৃশ্যমানভাবে দেখা যায়। আচ্ছা, আমাদের সরকারের একটা নীতি থাকে যে শহরে বিদ্যুৎ পরিস্থিতি মোটামুটি, শহরে বলতে মূলত ঢাকা শহরে বিদ্যুৎ পরিস্থিতি মোটামুটিভাবে একটা স্বাভাবিক রাখতে হবে, আর যত রকমের সংকট তৈরি করে রাখতে হবে গ্রামে। এই লোডশেডিংয়ের বিষয়টি এখন বেশ কিছু জেলায় তাপপ্রবাহ চলছে। যখন মানুষ এই যে যাওয়ার কথা বলছিলাম, বিপুল সংখ্যক মানুষ যখন গ্রামে ফিরে যায়, তখন গ্রামে বিদ্যুতের চাহিদা অন্য সময়ের তুলনায় বাড়ে। আর এখন বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতিটাই, বিদ্যুৎ খাতটাই এমন একটা নাজুক অবস্থার মধ্যে আছে, সেই নাজুক অবস্থার ব্যাখ্যা করতে করতে আমাদের একই কথা বারবার করে বলতে হয়। ধরুন 2 দিন আগে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল কত, 14,300 মেগাওয়াট, আমি 2 দিন আগের কথা বলছি। সেই দিন বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন করেছিল 12,000 কত, মানে 800 মেগাওয়াট মতো ঘাটতি ছিল। 14,000 মেগাওয়াট চাহিদা থাকলো, আমাদের উৎপাদন সক্ষমতা থাকলো 25-26,000 মেগাওয়াট, তাহলে আমরা 14,800 মেগাওয়াট বা 14,300 মেগাওয়াট উৎপাদন করতে পারলাম না কেন? আমাদের জ্বালানির সংকট, আমাদের বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টগুলো বসে আছে। গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র, তার কমপক্ষে 50% বিদ্যুৎ কেন্দ্র বসে আছে, উৎপাদন করতে পারছে না গ্যাসের কারণে। তেল ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র, সে তার বড় একটা অংশ বসে আছে। কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র, আমরা বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছি, কিন্তু জ্বালানি নিশ্চিত করতে পারিনি। কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি এখনো পর্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে আছে। সেই অনিশ্চিত অবস্থার মধ্যে থাকার কারণে এবং জ্বালানি না দিতে পারার কারণে, পুরো ইউনিটকে কাজে লাগাতে না পারার কারণে অনেকগুলো জায়গাতে পর্যাপ্ত অর্থাৎ যে উৎপাদন হওয়ার কথা সেই উৎপাদন আমরা করতে পারছি না। না করার কারণে কি হচ্ছে, ধরুন না করার কারণে যেটা হচ্ছে, পাওয়ার প্ল্যান্ট আপনি বসিয়ে রাখলে যেটা হচ্ছে, আপনাকে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, তা ভাড়া দিতে হচ্ছে। ধরুন একদিকে বিদ্যুৎ আমি উৎপাদন সক্ষমতা বেশি, প্রায় অর্ধেক বিদ্যুৎ, প্রায় মানে 40% বিদ্যুৎ উৎপাদন করতে পারি, এরকম বিদ্যুৎ কেন্দ্রকে আমি বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ দিচ্ছি একটা বিপুল পরিমাণ টাকা। প্রতি বছর আমরা হিসাব বের করি, 14,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, 14 বছরে প্রায় 1.5 লক্ষাধিক কোটি টাকা আমরা ক্যাপাসিটি চার্জ দিয়েছি। অর্থাৎ বিদ্যুৎ না কিনে কেন্দ্রকে বসিয়ে রেখে আমরা ক্যাপাসিটি চার্জ দিয়েছি, সেটা অব্যাহত আছে। এখন যে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না, কিন্তু ক্যাপাসিটি চার্জ ঠিকই দিতে হচ্ছে। এবং ক্যাপাসিটি চার্জ সরকারের জায়গা থেকে বলা হয় যে পৃথিবীর সব জায়গাতেই আছে, পৃথিবীর সব জায়গাতে আছে, এটা যেরকম সত্যি, একই রকম সত্যি বাংলাদেশে যে প্রক্রিয়ার ক্যাপাসিটি চার্জ, এটা পৃথিবীর আর কোথাও নেই, একমাত্র পাকিস্তানে ছিল। পাকিস্তান এখন আছে কিনা জানি না, এটা পাকিস্তানে ছিল। তো এইটার কারণে যেটা এখন দেখা যাচ্ছে যে লোডশেডিং, ধরুন যে অঞ্চলটিতে 300 মেগাওয়াট চাহিদা, সেই অঞ্চলটিতে পাচ্ছে হয়তো 200 মেগাওয়াট। যে অঞ্চলে 100 মেগাওয়াট চাহিদা, সেই অঞ্চলে পাওয়া যাচ্ছে 60-65 মেগাওয়াট। তার মানে হচ্ছে চাহিদার তুলনায় অনেক কম পাওয়া যাচ্ছে। এই কম পাওয়া যাওয়ার কারণেই লোডশেডিং। এই লোডশেডিংয়ের হাত থেকে এই পুরো গরমের মরশুমে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে বলে মনে আছে, এটা ভাবার কোনো কারণ নেই। আপনার মনে থাকবে গত বছর যখন গরমের সময় লোডশেডিং শুরু হলো, সরকারের জায়গা থেকে বলা হলো 2 মাস পরে, 3 মাস পরে লোডশেডিং কমে যাবে। কেন বলা হয়েছিল? বলা হয়েছিল যে শীতের সময় চাহিদা কম থাকবে, বিদ্যুৎ পরিস্থিতির কিন্তু উন্নয়ন হবে না।
চাহিদা কম থাকবে, সেই কারণে ওই সময় 2-3 মাস পরে গিয়ে বলা হয়েছিল যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন হবে, লোডশেডিংয়ের উন্নয়ন হবে। আপনি কোনো উন্নয়ন করেছেন সেই কারণে উন্নয়ন হবে না, এক ধরনের মানে একটা বক্তব্য দেওয়া হয়েছিল। আবার শীত চলে গেছে, গরম আসতে শুরু করেছে, আমরা সংকটের মধ্যে পড়েছি। এই সংকট গরমের পুরো মৌসুমটা আমাদের পার করতে হবে। মানে সামনের দিনগুলোতে আপনার কি মনে করেন সামনের দিনগুলোতে পরিস্থিতি উন্নয়নের কোনো সম্ভাবনা আছে? আমি বিদ্যুতের ক্ষেত্রে সেরকম কোনো সম্ভাবনা দেখছি না। লোডশেডিং তীব্র হবে, গ্রামে তীব্র হবে, একটা পর্যায়ে গিয়ে শহরেও লোডশেডিং দৃশ্যমান হবে। এটা হচ্ছে বাস্তবতা, হতাশার কথা না, এটা হলো বাস্তবের কথা। আর এই লোডশেডিংটা পর্যায়ক্রমে চলতে থাকবে। যখন আবার শীতের মৌসুম শুরু হবে, শীতের মৌসুম শুরু হওয়ার আগের থেকে শীতের মৌসুমে এসে এই লোডশেডিংটা আবার তুলনামূলকভাবে কমবে। এর মধ্যে আমরা যে প্রক্রিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছি, বড় বড় কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছি, এবং এই পাওয়ার প্ল্যান্টগুলো তৈরির জায়গাতে আমরা কতখানি সক্ষমতার পরিচয় দিয়েছি, জ্বালানি কেনা থেকে শুরু করে পাওয়ার প্ল্যান্টের যন্ত্রপাতিগত জায়গাতে একটা বড় রকমের সন্দেহ ইতিমধ্যেই তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে এই পাওয়ার প্ল্যান্টগুলো পূর্ণ সক্ষমতা নিয়ে চলতে পারছে না, মাঝে মাঝেই যান্ত্রিক ত্রুটিতে বড় বড় পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ রাখতে হচ্ছে। নতুন অবস্থাতে এই ধরনের পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ রাখা এক ধরনের আশঙ্কা তৈরি করছে। আমরা যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে তৈরি করেছি সেই সমস্ত যন্ত্রপাতিগুলো যা বলার কথা ছিল সেগুলো ঠিক আছে কিনা। আপনি দেখবেন 2 দিন আগের একটা সংবাদ ছিল না, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ডেইলি স্টারে যে সংবাদটা প্রকাশিত হয়েছিল, 2টি হাতুড়ি কেনা হয়েছিল, কেনা হয়েছে 1,82,000 টাকা দিয়ে। 2টি পাইপ কাটার কেনা হয়েছে 93 লক্ষ টাকা দিয়ে, যে পাইপ কাটারের দাম 14,500 টাকা, যে হাতুড়ির দাম 3,500 টাকা মতো, সেটা কেনা হয়েছে 1,82,000 টাকা দিয়ে। তার মানে আমাদের কি করার কথা? এই লুটের ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে। লুটের ডেফিনেশন চেঞ্জ মানে কি? এটা আপনি লুট বলতে পারবেন না, নতুন কোনো শব্দ বলতে হবে। তো বিদ্যুৎ সেক্টরে যে কাজগুলো চলছে, এটা তো ছোট্ট একটি ঘটনা আমরা জেনেছি। কাস্টমস অবাক হয়ে গিয়েছিল যে 2টি হাতুড়ির দাম কিভাবে 1,82,000 টাকা হয়। ওইখান থেকে এই ঘটনাটা প্রকাশিত হয়েছে, না হলে এটা প্রকাশিত হতো না। এবং ওই রিপোর্ট থেকেই আমরা জেনেছি এরকম কেনাকাটা মাঝে মধ্যেই হয়, সবগুলো আমরা জানি না। অন্যান্য প্রজেক্টও তাই হচ্ছে, অন্যান্য প্রজেক্টে তো হয়। আমি বিদ্যুৎ সেক্টর নিয়ে যেহেতু কথা বলছি, সুতরাং বিদ্যুৎ সেক্টরের এই যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে আমরা কি করেছি, না হলে কেন এরকম বন্ধ হয়ে যায়, বড় বড় পাওয়ার প্ল্যান্ট কেন পূর্ণ সক্ষমতায় চলে না, এই ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। মর্তুজা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।